আসসালামু আলাইকুম সবাইকে। লাইভ আবার স্টার্ট হইছে, সবাই জয়েন করতে থাকো। হায় রে আল্লাহ। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে না ক্লিয়ার? এতক্ষণ যাবত আমি লাইনটাই লাগাইনি। তো আজকে পড়াবো হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ, যেটার ইংলিশ নাম হচ্ছে মিনারেলস। খনিজ লবণ বা মিনারেলস। এখন মিনারেলস সম্পর্কে জানতে হবে, যেটা কি, এটা এক ধরনের লবণ, যেটা এই লবণগুলো মূলত আমরা যে ধরনের লবণগুলো গ্রহণ করি দেহের জন্য অত্যন্ত দরকার, সেই লবণগুলো আমরা মূলত খনি থেকে পাই, অর্থাৎ মাটির নিচে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে বিভিন্ন ধরনের লবণ জাতীয় পদার্থ পাওয়া যায়, তাই সেটাকে বলা হয় খনিজ লবণ। এখন এই খনিজ লবণ আমাদের দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা দেখবো। ভাতের সাথে লবণ খাচ্ছি, আমরা তরকারির মধ্যে লবণ দিচ্ছি। এরকম একটা গল্প পর্যন্ত আছে, রাজার একটা গল্প, রাজা তিনমের গল্প লবণ নিয়ে। তার মানে চিন্তা করো লবণ কতটা গুরুত্বপূর্ণ। শুধু কি স্বাদ করার খাদ্যকে সুস্বাদু করার জন্যই কি লবণ গুরুত্বপূর্ণ? আসলে কিন্তু তা না। খাদ্য সুস্বাদু তো দরকার, তার পাশাপাশি এই লবণ আমার জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো, পানিকে বলা হয় পানির অপর নাম জীবন। যদি পানির পরবর্তীতে, মানে পানির পাশাপাশি আর কোনটাকে যদি জীবন হিসেবে আখ্যায়িত করা হয়, তাহলে সেটাকে বলা উচিত ছিল লবণ। কেন লবণ জানো? কারণ আমাদের রক্তের মধ্যেই অসংখ্য লবণ আছে। আমাদের রক্তের মধ্যে অসংখ্য লবণ, মানে আমাদের যত অর্গান আছে সব অর্গানের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের লবণের কাজ আছে। যেমন পিত্তরস, একটা যকৃৎ থেকে নিঃসৃত একটা রস, এই পিত্তরসের মধ্যে পিত্ত লবণ আছে। ক্ষুদ্রান্তের মধ্যে আন্ত্রিক রস, সেই আন্ত্রিক রসের মধ্যে আন্ত্রিক লবণ আছে। অর্থাৎ সব জায়গায় বিভিন্ন ধরনের লবণ পাওয়া যায়। খনিজ লবণ, যে লবণগুলো আমরা মূলত গ্রহণ করি, সেগুলোর মধ্যে প্রধান প্রধান লবণগুলো হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। একটু লিখে দিই। ক্যালসিয়াম, আচ্ছা আমি সংকেতগুলো লিখি, আমি মনে হয় মোটামুটি আমি আগে পড়াইছিলাম। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো সংকেত। আমরা যে লবণগুলো গ্রহণ করি সেগুলো হচ্ছে ক্যালসিয়ামের লবণ, ম্যাগনেসিয়ামের লবণ, পটাশিয়ামের লবণ এবং সোডিয়ামের লবণ। আমরা মূলত এই চার ধরনের লবণগুলো গ্রহণ করি। এগুলোর মূলত বিভিন্ন লবণ আছে, সালফেট লবণ আছে, নাইট্রেট লবণ আছে, ক্লোরাইড লবণ আছে। তার মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে ক্লোরাইড লবণ গ্রহণ করি, পটাশিয়ামের ক্ষেত্রেও ক্লোরাইড লবণ গ্রহণ করি, আবার পটাশিয়ামের ক্ষেত্রে নাইট্রেট লবণটাও কিন্তু আমরা গ্রহণ করি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু তেমন লবণ গ্রহণ করি, কিন্তু সেটার একটা আছে। যেমন সালফেট লবণটা আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণ করি। এক একটার ক্ষেত্রে এক একটা আছে লবণ। এখন এই লবণগুলো আসলে কোথায় পাবো? আমরা আলাদাভাবেও পেতে পারি লবণগুলো, অথবা বিভিন্ন খাবারের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। প্রথম ক্লাসে বলছিলাম বিশুদ্ধ খাদ্য, মিশ্রিত খাদ্য, এই একটা ব্যাপার। এই বিশুদ্ধ খাদ্য, মিশ্রিত খাদ্যের মিশ্র খাদ্যের মধ্যেই, মানে খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে খনিজ লবণ একটা অংশ হিসেবে থাকে। সো আমাদেরকে যদি বলা হয় খনিজ লবণের উৎস কোথায়, তাহলে আমরা বলবো খনিজ লবণের উৎস হচ্ছে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন। প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথেই মূলত খনিজ লবণের উৎসটা জড়িত থাকে। অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, লিপিড জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্য, যেটাকে আমরা লিপিড বলি, সেই সকল খাদ্য উপাদানের সাথে মূলত খনিজ লবণ পাওয়া যায়। যদি আমরা সেই খাদ্যের সাথে পর্যাপ্ত খনিজ লবণ না পাই, তাহলে কি করব? তাহলে সেকেন্ড যেটা হলো, আমরা এই লবণগুলোকে খুব সামান্য পরিমাণে বিভিন্ন তরকারি বা ভাত, দেখো নর্মালি আমরা কিন্তু খাচ্ছি, সেগুলোর সাথে মিশ্রিত করে খাবো। যেমন তোমরা যখন টেস্টিং সল্ট খাও, টেস্টিং সল্ট, এই টেস্টিং সল্টের কিন্তু একটা সংকেত আছে, টেস্টিং সল্ট। এটার মধ্যে দুইটা লবণ আছে মূলত, এটার মধ্যে দুইটা লবণ আছে। আমি এখন লিখলাম না টেস্টিং সল্টের সংকেতটা, কারণ এটা বুঝবা না। টেস্টিং সল্টের সংকেতটা একটু বড়। এটার মধ্যে দুইটা লবণ আছে, একটা ক্যালসিয়ামের, একটা ম্যাগনেসিয়ামের। আই থিঙ্ক ক্যালসিয়াম, এটা মনে হয় ম্যাগনেসিয়াম না পটাশিয়ামের লবণ। তো এই দুইটা লবণ একসাথে আমরা গ্রহণ করি। এখন টেস্টিং সল্ট কিন্তু ক্ষতিকর, মানে তুমি যদি অতিরিক্ত পরিমাণে টেস্টিং সল্ট গ্রহণ করো, তাহলে সেটা তোমার দেহের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এই খনিজ লবণের উৎস, এখন এতক্ষণ যাবত আমি যেটা বললাম সেটা হচ্ছে খনিজ লবণের উৎস কোথা থেকে পাবো। দুধ, ডিম, এগুলো থেকেও সামান্য পরিমাণ খনিজ লবণ পাওয়া যায়। সবুজ শাকসবজি, এগুলো থেকেও খনিজ লবণের পাওয়া যায়। খনিজ লবণের কাজ সম্পর্কে একটু পড়বো। খনিজ লবণ আসলে কি কাজ করে? আমাদের দেহ গঠনের ক্ষেত্রে খনিজ লবণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। যেমন ভিটামিন, আগের ক্লাসে ভিটামিনের কথা যেটা বললাম, ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক খনিজ লবণও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেহের অভ্যন্তরীণ যত ধরনের এনজাইমের ক্রিয়াকলাপ আছে, এনজাইম সম্পর্কে আশা করি ক্লাস 7 এ পড়ে আসছো। এনজাইম সম্পর্কে, এনজাইম কি, এটা কি কাজ করে একটু পড়ছো, তবুও বলে দিই। এনজাইম হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক বস্তু যেটা কিনা বিক্রিয়ার মধ্যে উপস্থিত থাকে, কিন্তু বিক্রিয়া প্রভাবিত করে, কিন্তু নিজে কখনো বিক্রিয়া করে না। ব্যাপারটা উদাহরণ না দিলে বুঝবা না আসলে। বাস্তব উদাহরণ না দিলে, আর বাস্তব উদাহরণটাও তুমি বুঝবা না, তাই তোমাকে নর্মালি সংজ্ঞা দিয়েই মনে রাখতে হবে।
যে এনজাইম হচ্ছে সেই ধরনের রাসায়নিক বস্তু যেটা কিনা বিক্রিয়া নিজে করে না, কিন্তু অন্য কোনো কিছুর সাথে উপস্থিত থাকলে, অন্য কোনো বিক্রিয়াতে উপস্থিত থেকে সেই বিক্রিয়াটাকে প্রভাবিত করে। নরমালি এই ছিল খনিজ লবণ সম্পর্কিত প্রাইমারি আলোচনা। এখন খনিজ লবণের কাজটা বলি। দেহের অভ্যন্তরীণ যে ক্রিয়াকলাপ হয়, অর্থাৎ এনজাইম যে কাজ করে, সেই এনজাইমের কাজকে ত্বরান্বিত করতে খনিজ লবণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকেন্ড যে কাজটা করে খনিজ লবণ, সেটা হচ্ছে অস্থি অর্থাৎ হাড়, দাঁত এবং হরমোন। অস্থি, দাঁত, হরমোন। প্রথম হাড়ের ক্ষেত্রে বলি, আমাদের হাড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু একটা লবণ আকারেই থাকে, অর্থাৎ সরাসরি হাড় ক্যালসিয়ামটা গ্রহণ করে না, হাড় ক্যালসিয়ামটা গ্রহণ করে হচ্ছে একটা লবণের মাধ্যমে। যেমন আমরা অনেকে দেখবা ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট খাই, আসলে তো এটা আমরা যেটা ট্যাবলেট হিসেবে গ্রহণ করতেছি এটা কিন্তু আসলে ট্যাবলেট না সরাসরি, সেটা কিন্তু একটা লবণ। অস্থির প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, Ca2PO4 সময়, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, এটা হচ্ছে অস্থির প্রধান উপাদান। এই অস্থির প্রধান উপাদান অর্থাৎ এই জাতীয় একটা লবণ থেকে অস্থি কিন্তু ক্যালসিয়াম গ্রহণ করে। তো যেটা বলতেছিলাম, অস্থি গঠনে খনিজ লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আমাদের দাঁতের গঠনের ক্ষেত্রেও কিন্তু খনিজ লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমাদের দাঁতের একটা কাঠামো আছে যেটাকে বলা হয় এনামেল। এই দাঁতের এনামেল মূলত যে কাজটা করে, আমাদের আগের ক্লাসে বলছিলাম, মাড়ির সাথে দাঁতকে আটকে রাখতে সাহায্য করে। এই এনামেলকে শক্তি যোগায় হচ্ছে খনিজ লবণ। এই এনামেলকে শক্তি যোগায় হচ্ছে খনিজ লবণ, অর্থাৎ খনিজ লবণের মাধ্যমে সেই এনামেল দৃঢ় হয়। যেটা বলতেছে অস্থি, দাঁত, এই কাঠামোর ক্ষেত্রে কাজ করে খনিজ লবণ। আরেকটা হচ্ছে হরমোন। বিভিন্ন হরমোনের ক্রিয়াকলাপের ক্ষেত্রেও কিন্তু খনিজ লবণ খুব ভালো একটা কাজ করে। এক একটার জন্য এক এক ধরনের খনিজ লবণ কাজ করে, যেটা তোমরা এই ক্লাসে জানবা না। এটা অন্তত ইন্টারভিউ উঠলে আছে, ইন্টারভিউ উঠলে পাবা যে কোন কোন বিভিন্ন লবণ কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করে। খনিজ লবণ আরো একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের দেহের পানির সমতা রক্ষা করে। আমাদের দেহে যখন পানি শূন্যতা বা পানির পরিমাণ বেড়ে যায়, তখন খনিজ লবণই এই পানির সাম্যতাটা রক্ষা করে। একটা আগেই প্রথমে উদাহরণের সময় বলছিলাম, দেখবা গরমের সময় ডিহাইড্রেশন হয়, অর্থাৎ অতিরিক্ত গরমে অতিরিক্ত গরমে অনেক ক্ষেত্রে দেখবা দেহ থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে যায়, অর্থাৎ লবণ পানি বের হয়ে যায়। এই লবণ পানি বের হয়ে যাওয়ার কারণে মানুষ অত্যন্ত ক্লান্ত বোধ করে। রাস্তাঘাটে চলার সময় অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো, গ্রীষ্মকালে যদি অতিরিক্ত গরম পড়ে, এই সমস্যাটা অনেকেরই হয়। আসলে তখন যেটা হয়, দেহ থেকে পানি বের হয়ে যায়, খনিজ লবণ বের হয়ে যায়। এখন দেহটাকে ঠিক রাখার জন্য আমাদের দেহের মধ্যে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা মস্তিষ্কর সিস্টেম আছে প্লাস কিডনি সিস্টেম আছে, এগুলো এই ক্লাসে নাই তাই কিছু বললাম না। ওই দুইটা কাজ করে, যেটা একটা হচ্ছে পানিকে ধরে রাখতে সাহায্য করে, খনিজ লবণকে ধরে রাখতে সাহায্য করে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন, জাস্ট এটা এটা জানলেই হবে যে অসমোরেগুলেশন, যেটা আসলে কি করে, পানিকে ধরে রাখা বা পানিকে ছেড়ে দেয়া, অর্থাৎ পানি সাম্যতা বা খনিজ লবণের যে সাম্যতা ঠিক রাখা, ব্যালেন্স রাখা, সেই জিনিসটা ঠিক করে অসমোরেগুলেশন প্রক্রিয়ায়। এটা মূলত কাজ করে কিডনি এবং মস্তিষ্ক সমন্বিতভাবে। আই থিঙ্ক মোটামুটি এই পর্যন্ত আমাদের নর্মাল আলোচনা। এটা হচ্ছে খনিজ লবণের কাজ সম্পর্কিত। এখন বিভিন্ন খনিজ লবণের কাজ সম্পর্কে বলবো, যেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি কাজ করে? ক্যালসিয়াম মূলত দাঁত এবং হাড় গঠনে কাজ করে, এবং সেকেন্ড যে কাজটা করে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে। সম্ভবত এটা তোমাদের নাই, এটা পরবর্তী ক্লাসে গেলে পাবা, যে ক্যালসিয়াম আয়ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আরেকটা হচ্ছে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কাজ করে, এটাও মনে হয় তোমাদের নাই। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে আমাদের স্নায়ু যে তোমাদের তো ব্রেন সম্পর্কিত আলোচনা নাই, একটা ব্রেনের একটা নিউরন থেকে আরেকটা নিউরনের তথ্য যায়, সেটাকে বলা হয় সিন্যাপসিস। সিন্যাপসিস প্রক্রিয়ায়, এই সিন্যাপসিস প্রক্রিয়ায় বেশ কিছু চ্যানেল কাজ করে। একটা নাম হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, একটা নাম হচ্ছে সোডিয়াম। এইটা তোমাদের নাই, জাস্ট আমি বলে দিলাম যে ক্যালসিয়াম ওখানেও কাজ করে, অর্থাৎ স্নায়ু ব্যবস্থাপনায়ও কাজ করে, দাঁত এবং হাড়ের গঠনেও কাজ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবার আসি ফসফরাসের ক্ষেত্রে। ফসফরাসও দাঁত ও হাড় গঠনে কাজ করে, এবং একই সাথে সেটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে, জাস্ট জানার জন্য বলতেছি, ফসফোলিপিড। ফসফোলিপিড অর্থাৎ ফসফোলিপিড কিন্তু বলা হয় জীবের জীবনের একটা গুরুত্বপূর্ণ দৈহিক কাঠামো। এটা একটা কাঠামো গঠন করতে সাহায্য করে মূলত ফসফোলিপিড। এটাও তোমাদের নাই, জাস্ট জানার জন্য বললাম, ফসফোলিপিড এই কাজটা করে। আরেকটা হচ্ছে লৌহ, অর্থাৎ এখানে আরেকটা লবণের নাম লেখা হয়নি, সেটা হচ্ছে লৌহ। আরো আছে সালফার, এগুলো আছে, কিন্তু কথা হচ্ছে এগুলো মূল না, ম্যান্ডেটরি হচ্ছে চারটা। তো লৌহ যে কাজটা করে, এই লৌহ কণিকা আমাদের লোহিত রক্ত কণিকা গঠনে সাহায্য করে।
এই লৌহ কণিকা আমাদের লোহিত রক্ত কণিকা গঠনে সাহায্য করে। আমাদের লোহিত রক্ত কণিকা যেটা, সেটার একটা মূল উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে মূলত এই লৌহ, যেটার আরেকটা ওইখানে যেটা ওইটাকে বলা হয় ফেরিটিন। এই পর্যন্ত জানলেই হবে, জাস্ট মনে রাখবা যে লোহিত রক্ত কণিকা গঠনে সাহায্য করে লৌহ। কোনটার কি কাজ, মানে নর্মাল নর্মাল ইয়েগুলো মনে রাখা, আমি ভিতর থেকে বলতেছি, এগুলো তোমাদের তেমন একটা নাই। আবার এই লৌহ আমাদের দেহের অভ্যন্তরীণ বেশ কিছু বিক্রিয়াতেও সাহায্য করে। আমাদের দেহের অভ্যন্তরীণ বেশ কিছু বিক্রিয়া এনজাইম হিসেবে, এই লৌহ কিন্তু এনজাইম হিসেবে খুব ভালো কাজ করে। যদি কেমিস্ট্রি পড়ো তাহলে পরবর্তীতে বুঝতে পারবা যে এটা লৌহটার কি কি ধরনের কাজ আছে এনজাইম হিসেবে। তো এটা যে কেবল বাইরের রাসায়নিক বিক্রিয়াগুলোতে কাজ করে তা কিন্তু না, এটা কিন্তু একই সাথে আমাদের দেহের বিক্রিয়াগুলোতেও কাজ করে ভালো এনজাইম হিসেবে। এবার লাস্ট একটা কথা বলি, সোডিয়াম। সোডিয়াম কি কাজ করে? সোডিয়াম প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের স্নায়ু ব্যবস্থাপনার সবচেয়ে বড় কাজটা করে সোডিয়াম। আগেই বলছি যে ওখানে ক্যালসিয়াম চ্যানেল থাকে, সোডিয়াম চ্যানেল থাকে, সেই চ্যানেলের মাধ্যমে আমাদের যে স্নায়ু উদ্দীপনাগুলো সেগুলো পরিবহন হয়। এই পর্যন্ত জানলেই মোটামুটি হবে যে কোন খনিজ লবণ কি কি কাজ করে, মোটামুটি বললাম। যদি খাতা কলম নিয়ে থাকো তাহলে লিখলে ভালো হয়। এবার আসি খনিজ লবণের অভাবে কি কি ধরনের রোগ হয়। ঠিক আছে, খনিজ লবণের অভাবে কি কি ধরনের রোগ হয়। প্রথম যে রোগটা হয় সেটাকে বলা হয় ঘ্যাগ। প্রথম যে রোগটা হয় সেটাকে বলা হয়, বাংলায় বলে ঘ্যাগ, এটাকে আরেকটা নাম আছে, মানে এটা একদম গ্রাম্য ভাষায় বলা হয় ঘ্যাগ রোগ, বা বিশুদ্ধ বাংলা ভাষায় বলা হয় গলগণ্ড, আর ইংরেজিতে বলা হয় গয়ট্রি। গলগণ্ড আসলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের খাবার লবণ মূলত সোডিয়াম থাকে এবং একই সাথে আয়োডিন থাকে। সোডিয়াম থাকে, আয়োডিন থাকে। যদি কোনো কারণে আয়োডিনের অভাব হলে যেই রোগটা প্রথমে দেখা দেয় সেটাই হলো ঘ্যাগ বা গলগণ্ড। এই গলগণ্ড রোগের ফলে যেটা হয়, আমাদের এই সাইডে গলার দিকে একটা গ্রন্থি আছে, একটা গ্ল্যান্ড আছে, এই গ্রন্থিটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটা হঠাৎ করে ফুলে যায়, ফুলে অনেক বড় হয়ে যায়, অর্থাৎ গ্ল্যান্ডটা অনেক বেশি ফুলে যায়। আচ্ছা, আমি একটু এই ফাঁকে কমেন্টগুলো দেখি। আজান দিতেছে তো। যেটা বলতেছিলাম, প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গলগণ্ড। আমাদের এখানে যে একটা গ্ল্যান্ড আছে থাইরয়েড গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটা আয়োডিনের অভাবে ফুলে যায়। ফুলার ফলে যেটা হয়, গলাটা অনেক বেশি ব্যথা করে। প্রথম যে সিমটমটা দেখা দেয় সেটা হচ্ছে গলাটা অনেক বেশি ব্যথা করে এবং পরবর্তীতে নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়। সকলের ক্ষেত্রে যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তা কিন্তু না, সকলের ক্ষেত্রে প্রথম যে সিমটমটা দেখা দেয় সেটা হচ্ছে গলাটা অনেক বেশি ফুলে যায়, এবং ফোলার ফলে কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়। এগুলো নর্মাল কথাবার্তা, এগুলো তোমরা বুঝবা যে গলার মধ্যে এখানে যদি ফুলে যায় তাহলে কথা বলতে যে কি কি অবস্থা হবে। সেকেন্ড, গলার সাথে সংশ্লিষ্ট যতগুলো কাজ আছে, যেমন আমরা খাওয়া দাওয়া, কথা বলা, তারপর তুমি যদি মুখ দিয়ে নিঃশ্বাস নাও, এই সকল ক্ষেত্রে তোমার অনেক কষ্ট হবে। খাইতে কষ্ট হবে, গলা দিয়ে কথা বলতে কষ্ট হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, এই বিভিন্ন ধরনের সমস্যা হবে মূলত গলগণ্ডের ক্ষেত্রে। এবং এই আক্রান্ত রোগীদের সর্বশেষ যেটা হয়, গলগণ্ড আবার দুই ধরনের, এটা তোমাদের ক্লাসে নাই, 9 এ উঠলে পড়বা। একটা সাধারণ গলগণ্ড আর একটা হচ্ছে সম্ভবত টক্সিক গলগণ্ড। টক্সিক গলগণ্ড এক ধরনের, সাধারণ গলগণ্ড আরেক ধরনের। এটা 9 এ আছে, এই ক্লাসে নাই, তাই এখানে এখানে কিছু বললাম না আমি। তো এখন গলগণ্ড রোগের আরেকটা ইয়ে হচ্ছে যে আক্রান্ত রোগী সবসময় অবসাদ এবং দুর্বলতা বোধ করে। এখন আসি এটার প্রতিকারে। এটা প্রতিকার কিভাবে করব? মনে রাখবা, সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক জাতীয় খাবার অর্থাৎ সি ফুডের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায়। এই আয়োডিন আমার দেহের প্রায় 40 থেকে 50% আয়োডিনের চাহিদা কিন্তু আমার পূরণ করে ফেলে। যার বাকি আয়োডিনের চাহিদা আমরা খাবার লবণের সাথেই পূরণ করে নিতে পারি। তাই গলগণ্ড রোগীদের প্রথম একটা কাজ হচ্ছে প্রচুর পরিমাণে সি ফুড খাওয়া। সামুদ্রিক মাছ, মাছের তেল, সামুদ্রিক শৈবাল, অনেক শৈবাল আছে যেগুলো ভাজি করে খাওয়া যায়। ঠিক আছে, বাইরের কান্ট্রিতে এগুলোর খুব ডিমান্ড। তারপর মাশরুম, এগুলো খাওয়া যায়। সেগুলোকে গ্রহণ করা, ফলে তার আয়োডিনের চাহিদা পূরণ হবে। আরেকটা রোগ হয়, সেটা আমি বলছিলাম ভিটামিন ডি, রিকেটস। ঠিক আছে, রিকেটস রোগ যেটা হয় সেটা মূলত শিশুদের আর বয়স্কদের ক্ষেত্রে সেটাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। আই থিঙ্ক এই পর্যন্ত রিকেটস সম্পর্কিত আলোচনা করছে। রিকেটস রোগের আরো একটা কারণ হচ্ছে এই খনিজ লবণের অভাব, এবং আয়োডিনের অভাবে শিশুদের একটা বিশেষ রোগ হয়। বয়স্কদের ক্ষেত্রে যে রোগটা হয় সেটা তো গলগণ্ড বললাম, আর শিশুদের ক্ষেত্রে যে বিশেষ রোগটা হয় সেটা হলো ক্রোটিনিজম। একটা জিনিস মনে রাখবা, লবণ আমাদের দেহে সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। শিশুর জন্য সেটা দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এখন আয়োডিন বা লবণ, একটা লবণ কিন্তু কম হচ্ছে, ফলে কি হবে, দেহের বৃদ্ধিটা তেমন একটা হবে না, মানে দ্রুত হবে না। আর ত্বকের যে একটা সজীবতা, কোমলতা, সেই জিনিসটা খুব দ্রুত কমতে থাকবে।
ঠোঁটটা পুরু হয়ে যাবে, জিহ্বাটা বড় হয়ে যাবে, মাথাটা অনেক বেশি বড় হয়ে যাবে। অনেকটা এটাকে বলা হয় অটিজম ভুক্ত যে শিশুগুলো আছে তাদের মতো একটা আকার ধারণ করতে পারে এই ক্রোটিনিজমের ক্ষেত্রে। এটাই ছিল তোমাদের বইয়ের নর্মাল আলোচনা। এর বাইরেও একটা আলোচনা আছে, সেটা আমি পড়লাম না এখন এখানে। নাগিব শাহরিয়ার কাফি লিখছো, ভাই থাইরয়েড কি? আচ্ছা, থাইরয়েড হচ্ছে আমাদের গলার এই গলার এইদিকে, ঠিক আছে, এই আমাদের এদিক গলার এদিক থেকে একটা নালী গেছে, আমাদের গলার এদিক থেকে একটা নালী গেছে, যেটাকে আমরা বলি শ্বাসনালী। এই শ্বাসনালীর দুই সাইডে, এই শ্বাসনালীর দুই সাইডে অবস্থান করে একটা বিশেষ ধরনের গ্ল্যান্ড, যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশ কিছু হরমোন নিঃসৃত হয়। প্রধান যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোন কিন্তু একসাথে নিঃসৃত হয় না, এটা নিঃসরণের জন্য পিটুইটারি গ্রন্থি থেকে আবার এক ধরনের হরমোন নিঃসৃত হতে হয়, ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। আবার আরেকটা কথা, যেটা হলো গলায় ব্যথা মানেই যে আমার গলগণ্ড হয়েছে তা কিন্তু না। এটার ক্ষেত্রে যেটা হয়, গলাটা ফুলে এত বড় হয়ে যায়। যদি আমি ছবিটা দেখাইতে পারতাম, আমাদের 9-10 এর বই একটা ছবি ছিল, গলা ফুলে একেবারে বড় হয়ে এইরকম হয়ে গেছে। এটা সব সময় যে তুমি যে মনে করতেছো আমার গলা ব্যথা হইলেই গলগণ্ড, তা কিন্তু না। গলগণ্ড একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের হয়। কোন কোন ক্ষেত্রে গলগণ্ড গুলো বেশি হয় মনে রাখবা, ঢাকায় যারা থাকে তাদের কিন্তু গলগণ্ড হওয়ার সম্ভাবনা একেবারে কম। প্লাস যারা উপকূলীয় অঞ্চলের বাসিন্দা তাদেরও গলগণ্ড হওয়ার সম্ভাবনা একেবারে কম। তাহলে কাদের গলগণ্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? উত্তরাঞ্চলের দিকে, অর্থাৎ একদম বাংলাদেশের উত্তর প্রান্তের দিকে। উত্তর প্রান্ত কোনটা? রংপুর, দিনাজপুর, বগুড়া, ঠাকুরগাঁও, নীলফামারী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ওই সব এলাকার দিকের মানুষদের এই রোগটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ ওই অঞ্চলগুলো কি জানো, ওই অঞ্চলগুলো হচ্ছে খরা প্রবণ অঞ্চল। ওই অঞ্চলে প্রচুর পরিমাণে রোদ পড়ে, আবার শীতের সময় প্রচুর পরিমাণে শীত থাকে। ফলে যেটা হয়, আর দ্বিতীয়ত সামুদ্রিক কোনো টাচে থাকে না এরা, অর্থাৎ উপকূল বলতে এদের কোনো জায়গায় থাকে না। ফলে এদের মাটিতে খনিজ লবণের, অর্থাৎ এদের খাদ্যে অনেক ক্ষেত্রে খনিজ লবণের বেশ একটা অভাব থাকে। এদের গলগণ্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, লবণের অভাবের কারণে গলগণ্ডটা হয়। আই থিঙ্ক মোটামুটি এই পর্যন্ত বুঝছো, প্রোটিনিজমও বুঝছো। এখন পড়াবো রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। এখন অ্যানিমিয়ার একটা বড় কারণ, ওই যে বললাম, লোহিত রক্তকণিকার যখন অভাব হয় দেহের মধ্যে, তখনই আমরা যেটা বলি সেটাকে বলা হয় রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। এটা আমরা জানি লোহিত রক্তকণিকা গঠনে আগের কাছে বলছি একটা ভিটামিন কাজ করে, সেটাকে বলা হয় ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন, যেটার অপর নাম ফলিক অ্যাসিড। এই পর্যন্ত বলছিলাম। এবং এই হিমোগ্লোবিন গঠনে কেবল যে ভিটামিন কাজ করে তা না, একই সাথে কাজ করে লোহা, এটা আমি বলছিলাম। তার মানে লোহার অভাব হলেও আমার রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হতে পারে। সেগুলোর লক্ষণগুলো কি? রক্ত স্বল্পতার লক্ষণ খুব সহজ: দুর্বলতা বোধ করা, মাথা গা ঝিমঝিম করা, মাথা গা ব্যথা করা, মাথা ঘুরানো, তারপর অল্প পরিশ্রম করা, পরিশ্রম ঠিক মতো না করতে পারা, ওজন হ্রাস পাওয়া, খাওয়ায় অরুচি, মানে নর্মাল লক্ষণগুলো। এগুলো থেকে আর কি ধরা যায় যে এটাই। এটার জন্য আমাদেরকে লৌহ সমৃদ্ধ খাবার খেতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। আর যদি কোনো কারণে এই রোগটা বেড়ে যায়, যদি রক্ত স্বল্পতা কোনো কারণে বেড়ে যায়, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব দ্রুত ব্লাড ট্রান্সমিশন করতে হবে, অর্থাৎ রক্ত দান করতে হবে তাকে। আই থিঙ্ক মোটামুটি এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা। খনিজ লবণ শেষ আমাদের। আগেই বলছি, ওই যে লাস্টের অংশটা একটু পড়ে নিবা। এই পর্যন্ত। এখন আজকে এই অধ্যায়টা অফিসিয়ালি আমি আজকে শেষ করলাম। এখন কথা হচ্ছে এরপরের ক্লাসে কি পড়াবো, ঠিক আছে? এরপরের ক্লাসে কি রাসায়নিক বিক্রিয়া পড়াবো, অম্লক্ষারক লবণ, নাকি বিদ্যুৎ? একটু খুব দ্রুত একজন দুইজন কমেন্ট করো। ওকে, আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। তার মানে আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।